প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এটা ছিল আমাদের গত 31 তারিখের লেকচার নাম্বার 1 এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আমি প্রোগ্রামিং ভাষার একেবারে বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তার ভিতরে ছিল প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি, সফটওয়্যার কি, প্রোগ্রামিং ভাষার প্রজন্ম কয়টি আছে এবং কয়টা প্রজন্মের মধ্যে আমাদের বর্তমান প্রজন্মের নামকরণ কিভাবে করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটা ভাষার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলা ব্যাখ্যা করেছিলাম। আমি আজকে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেকেন্ড লেকচার অর্থাৎ লেকচার নাম্বার 2 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আমার টোটাল লেকচার দেওয়া হবে প্রায় 30টা মতো। আমি চেষ্টা করব 2 মাসের মধ্যে আমি 30টা লেকচার দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেষ করতে হবে আমাকে। তো লেকচার নাম্বার 2 এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আজকে আমি তোমাদের শুরু করব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা গত লেকচারে পড়েছিলাম লাস্ট মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল মোট 5 প্রকার, যেখানে বলেছিলাম ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা প্রথম প্রজন্মের ভাষা, যেটার নাম বলেছিলাম মেশিন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। এইভাবে পর্যায়ক্রমে আমাদের 5টা ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া ছিল। আমরা 5টা ল্যাঙ্গুয়েজের মধ্যে 1 নাম্বার ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা পড়েছি এবং তার সুবিধা অসুবিধাগুলো জেনেছি। আজকে আমরা দেখব দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো কি, সুবিধা কি, বা কিভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডিং গুলো লেখা হতো। তাহলে আজকে আমাদের লিখে নাও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে লেকচার নাম্বার 2। লিখো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। বা লিখো অ্যাসেম্বলি ভাষা। আচ্ছা, অ্যাসেম্বলি ভাষা এটাকে আমরা শাব্দিক অর্থ এখানে অ্যাসেম্বলি লিখে দিয়েছি। এটাকে আমরা যদি আক্ষরিক অনুবাদ করি সেক্ষেত্রে অনুবাদটা সঠিকভাবে আসবে না। আমরা অ্যাসেম্বলি শব্দের সাথে অনেক আগে থেকেই পরিচিত, যখন থেকে আমরা সেই অ্যাসেম্বলি করে আসছি, যেখানে আমাদের সমস্বরে সবাই রাজ্য সঙ্গীত যখন গাওয়া হয় একটা অ্যাসেম্বলির মাধ্যমে। যদি বলা হয় যে তোমাদের আদমদী কলেজে তোমরা কি কেউ অ্যাসেম্বলি পেয়েছো, বা আদমদী কলেজের বাইরেও যারা আমার কাছে অনলাইনে পড়ছো, তোমরা কি কখনো এখনো তোমাদের কলেজে অ্যাসেম্বলি হয়েছে? না স্যার। আচ্ছা, অ্যাসেম্বলি হয় না কারণ সরকারি ভাবে নিষেধ করা আছে যে অ্যাসেম্বলি করা যাবে না, এই জন্য অ্যাসেম্বলি হচ্ছে না। তাহলে আমি যদি বলি যে আমরা যে অ্যাসেম্বলি করি সেই অ্যাসেম্বলির শাব্দিক অর্থ কি হতে পারে? আমরা শুনে আসছি যে আমাদের আগামীকাল অ্যাসেম্বলি হবে বা অ্যাসেম্বলি করতে হবে বা অ্যাসেম্বলিতে পিটি প্যাড করানো হয়। এই অ্যাসেম্বলি এর শাব্দিক অর্থ কি হতে পারে? এনিওয়ান, তোমরা যেটা মনে করছো সেটাই বলো। সমাবেশ বা মিটিং এরকম টাইপ কিছু। রাইট। অ্যাসেম্বলি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সমাবেশ। সমাবেশ কিন্তু কোন একটা উদ্দেশ্য সাধনের জন্য, এটা এমন না যে র্যান্ডম সমাবেশ। যেমন তুমি যদি কোনো মার্কেটে যাও সেখানে কিন্তু অনেক লোকের সমাগম হয়, কিন্তু ওই সমাগমকে আমি অ্যাসেম্বলি বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ তাদের কোনো নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নাই, সমস্ত লোকের একটা কমন উদ্দেশ্য হইতে হবে, তখন সেটাকে বলা হবে অ্যাসেম্বলি। শেখ মুজিবুর রহমানের ভাষণে দেখবা একটা ভাষণের জায়গায় লেখা আছে যে আমি অ্যাসেম্বলি কল করেছিলাম। তো অ্যাসেম্বলি শব্দের অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য সবাইকে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাসেম্বলি শব্দটা কিভাবে আমরা
সংজ্ঞায়িত করি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন সমস্যাগুলোকে সমাধানের জন্য অসংখ্য নেমনিক বা অপারেশন কোড বা অপকোডকে সমন্বয় করা হয়, সমন্বয় করে মূলত কোড লেখা হয়। এই জন্য নাম দেওয়া হয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। যদি আমি সরাসরি তোমাদের গুগল থেকে দেখিয়ে দিই, অ্যাসেম্বলি কোডের একটা এক্সাম্পল দিই, তাহলে দেখলে তোমাদের একটা ধারণা ক্লিয়ার হবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অথবা অ্যাসেম্বলি কোড। দেখো এখানে এই যে সবার বাম সাইডে দেখো লাইন নাম্বার লেখা আছে, 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7 লাইন নাম্বার লেখা আছে। এগুলোকে বলা হচ্ছে লেভেল, অর্থাৎ কত নাম্বার লাইনে কি কাজ করতে বলা হচ্ছে সেই লাইনটাকে বলা হচ্ছে লেভেল। আর এখানে মূলত যে সমস্ত অপকোড গুলো দেওয়া আছে, অপকোড গুলোর ভিতরে দেখো তোমার ব্লু কালার দেখতে পাচ্ছ এমওভি, এমওভি, এডি, আইএনটি, এমওভি, ইএনডিএস। তো এগুলো হচ্ছে অপকোড বা নেমনিক। এগুলোকে বলা হয় কি অপকোড বা নেমনিক। আমি লিখে দিচ্ছি, লিখে নাও। এইগুলো হচ্ছে অপারেশন কোড বা সংক্ষেপে বলি অপকোড। এখানে যে প্রোগ্রামটা দেওয়া আছে এই প্রোগ্রামটা মূলত হচ্ছে তোমার অ্যাসেম্বলি কোডে একটা লেখা প্রোগ্রাম, অ্যাসেম্বলি কোড। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাসেম্বলি যে শব্দটার অর্থ বলেছিলাম যে সমাবেশ করা বা সমন্বয় করা বা বিশেষ কোনো কাজ সমাধানের উদ্দেশ্যে অপারেশন কোডগুলোকে একসাথে সমন্বয় করা। তাহলে এখানে অপকোড বলতে যে নীল কালারের যেগুলো দেওয়া আছে শর্ট নেম, এগুলোকে বলা হচ্ছে অপকোড। আর তোমার যেগুলো দেওয়া আছে সংক্ষিপ্ত এই যে লাল কালারের যেগুলোকে বলা হচ্ছে ডেটা। অর্থাৎ আমি যদি তোমাদের এই কোডের পাশাপাশি দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের একটা অ্যাসেম্বলি কোড দেখাই, কল্পনা করো যে আমি দুটো সংখ্যার যোগফল নির্ণয় করব। যোগফল নির্ণয় করার জন্য আমি অ্যাসেম্বলিতে কোড লিখব। অ্যাসেম্বলিতে কোড লেখার সময় কয়েকটা নেমনিক আমি তোমাদের বলে দিচ্ছি, যে নেমনিক গুলো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এমসিকিউ আকারে আসবে, এটা রিটেনে আসবে না। সেটা হচ্ছে আমি দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার সময় যে কোড লিখবো, এই একটা কোডের মাধ্যমে আমি সবগুলো ব্যাখ্যা করছি। প্রথমেই লিখো সিএলআর। তাহলে সিএলআরটা হচ্ছে একটা নেমনিক বা অপকোড বা অপারেশন কোড। এটাকে বলা হচ্ছে অপারেশন কোড। এখন প্রশ্ন হতে পারে স্যার অপারেশন কোড কি জিনিস? কোন ডক্টর যদি অপারেশনের সময় তার যে সমস্ত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবে, যেমন সিজার বা আদার্স যে সমস্ত সেই ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করে, সেইগুলোকে আমরা বলছি অ্যাসেম্বলি ভাষায় অপারেশন কোড। এখানে অপারেশন বলতে বোঝানো হচ্ছে একটা নির্দিষ্ট কাজ করা। ডাক্তার যেমন সার্জিক্যাল অপারেশনের সময় সে অবশ্যই একটা সিজার ইউজ করবে, সিমিলারলি আমাকে অপারেশনের সময় এখানে একটা কোড ইউজ করতে হবে, যেটাকে বলা হচ্ছে অপকোড বা অপারেশন কোড, তার মাধ্যমে কাজগুলি করা হচ্ছে। এবং এই অপকোড গুলা সাধারণত লেখা হতো 8085 মডেলের মাইক্রো প্রসেসরের মধ্যে। বর্তমানে অপকোড গুলা ব্যবহার করা হয় না, কারণ আমরা এখন অনেক অ্যাডভান্স টেকনোলজিতে চলে আসছি। আমাদের এই অ্যাসেম্বলি ভাষায় কোনো কোড লেখা হয় না। অ্যাসেম্বলি ভাষার প্রজন্ম তোমাদের বলে দিয়েছিলাম 1950 সাল থেকে
1960 সাল, অর্থাৎ এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হওয়ার আরো 10 বছর আগে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ব্যবহার হতো। কারণ তখন যে সমস্ত প্রসেসরগুলো ব্যবহার করা হতো সেই সমস্ত প্রসেসরের যে কনফিগারেশন সেই অনুযায়ী অপকোডগুলো লিখতে হতো। বর্তমানে আমরা অনেক হাই লেভেলের প্রসেসর ইউজ করি, এই জন্য আমাদের এই অপকোডগুলো বর্তমানে আর ব্যবহার করা হয় না। যেমন তোমাদের যদি আমি প্রশ্ন করি যে প্রসেসরটা কি, তখন হয়তো তোমরা সবাই বলবে যে স্যার যেখানে প্রসেস করা হয়, যেখানে ডেটাগুলো নিয়ে প্রক্রিয়াকরণ করা হয়। আমি 8085 প্রসেসরের একটা চিপস তোমাদের দেখাই। 8085 প্রসেসর বা মাইক্রোপ্রসেসর দেখো, দেখতে পাচ্ছ। এই প্রসেসরের জন্য মূলত তোমার অ্যাসেম্বলি কোডগুলো লেখা হতো। যদি তুমি কম্পিউটার সায়েন্সে পড়ো, তোমাকে এই একটা প্রসেসরের সম্পর্কে তোমাকে ডিটেইলস পড়াবে। এখানে কয়টা পিন আছে, এই যে পিন যেটা আছে, আমরা যখন 8085 মাইক্রোপ্রসেসর পড়ি তখন আমাদের এই সবগুলা পিনের কাজ মুখস্থ করতে হয়েছে। এইটা হচ্ছে 8085 মাইক্রোপ্রসেসরের 1 নাম্বার পিন থেকে 40 নাম্বার পিন পর্যন্ত সবগুলা পিনের কাজ এখানে দেখানো আছে। তোমরা কি দেখতে পাচ্ছ? কেন দেখে নাও। আচ্ছা, এই জায়গাটা আমি রেখে দিচ্ছি। ডান সাইডে আমি 8085 মাইক্রোপ্রসেসরের যে 40টা পিন আছে, এই 40টা পিনের ভিন্ন ভিন্ন পিনে ভিন্ন ভিন্ন কাজ দেওয়া আছে। কোন কোন পিনের ডিরেকশন একদিকে দেওয়া আছে, অর্থাৎ যেটা ইনপুট হবে। কোন কোন ক্ষেত্রে আউটপুট ডিরেকশন দেওয়া আছে, কোন কোনটা আবার বাই ডিরেকশনাল ডেটা দেওয়া আছে। তো আমাদের অনার্স লেভেলে পড়তে হলে যারা কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট, সেটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হোক বা তোমার সিএসসি হোক বা আইসিটি হোক বা ইসি হোক, সাধারণত প্রাইমারি লেভেলে তোমার এই 8085 মাইক্রোপ্রসেসরের কাজটা শেখানো হয়। কারণ এইগুলা দিয়ে সাধারণত আমাদের অ্যাডভান্স যে সমস্ত প্রসেসর গুলো আছে সেই প্রসেসর গুলা পড়তে হয়। কারণ তুমি যদি প্রিলিমিনারি বিষয়গুলো জানো, সেক্ষেত্রে তোমার অ্যাডভান্স লেভেলের কাজগুলা শিখতে সহজ হবে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডগুলো লেখা হতো মূলত এই চিপস এর মধ্যে, এবং সেগুলা লিখে রান করানো হতো। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাসেম্বলি কোডগুলার যে সমস্ত অপকোড গুলা লেখা হয়, এই অপকোড গুলাকে একটা নির্দিষ্ট শর্ট নেমে লেখা হয়, একটা নির্দিষ্ট কিওয়ার্ডে লেখা হয়। যেমন আমি এখানে লিখেছিলাম যে দুটো সংখ্যার যোগফল নির্ণয় করব। এই যোগফলটা প্রক্রিয়াকরণ করা হবে যে চিপস এর মধ্যে, সেই চিপস এর নাম হচ্ছে 8085 মাইক্রোপ্রসেসর। কিন্তু বর্তমানে যে সমস্ত প্রসেসর গুলো আমরা ইউজ করি, সেখানে কিন্তু তুমি আবার এই কোড লিখলে আর কাজ করবে না। আমি এখন যে কোডটা লিখবো। তো প্রশ্ন হচ্ছে সিএলআর এর মিনিংটা কি? যখন তুমি এই কোড লিখে তোমার প্রোগ্রামটা রান করবে, তখন তোমার প্রসেসর সম্পূর্ণ খালি হয়ে যাবে, অর্থাৎ তার যে মেমোরির মধ্যে কাজগুলি হবে, যে মেমোরি কেন্দ্রিক সবগুলা কাজ হয়, সেই মেমোরির মধ্যে সবগুলা ডেটা খালি হয়ে যাবে। এর অর্থ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সময় যখন কোড লেখা হয়, তখন কোডগুলো মূলত কাজ করে তোমার এই প্রসেসরের মধ্যে একটা জায়গা আছে, এই প্রসেসরের মধ্যে একটা মেমোরি আছে। জায়গা বলতে এখানে বলা হয় মেমোরি। এই প্রসেসরের মধ্যে একটা ছোট্ট মেমোরি আছে, সেই মেমোরিকে বলা হয় অ্যাকুমুলেটর। AUCUMULATOR। এটা হচ্ছে একটা মেমোরি যেটা এই প্রসেসরের মধ্যে দেওয়া আছে। এই মেমোরির মধ্যে তোমার সকল কাজ সম্পাদন করা হবে।
আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। পরীক্ষাতে একটা সংজ্ঞা আসবে যে অকুমুলেটর কি। অকুমুলেটর কি? বা বলতে পারো অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর। আচ্ছা, অ্যাকুমুলেট শব্দ অর্থটা কি? শাব্দিক অর্থ অ্যাকুমুলেট। স্যার সঞ্চয় বা এরকম কিছু? ডিকশনারি সার্চ দাও। জমা করা স্যার। হ্যাঁ, অ্যাকুমুলেট মানে জড়ো করা। কি করা? জড়ো করা বা জমা করা। যেমন আমরা যখন কখনো কোথাও বিগ গ্যাদারিং করি, তখন সেটা হচ্ছে এক ধরনের অ্যাকুমুলেটর বা অ্যাকুমুলেশন বা সমন্বয় করা বা জড়ো করা। তো সাধারণত যে মেমোরির মধ্যে কাজগুলি হচ্ছে, কি কি কাজ হয় মেমোরির মধ্যে? যোগের কাজ হতে পারে, গুণের কাজ হতে পারে, ভাগের কাজ হতে পারে, ভাগ শেষ হতে পারে, অথবা মেমোরির ভিতরে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে যে কোনটা বড় কোনটা ছোট। আমাদের যে হিউম্যান মেমোরি, আমরা যে কাজগুলি করি, সিমিলারলি মনে করো যে 8085 মাইক্রোপ্রসেসরের মধ্যে এই যে কাজগুলি হবে, সেই কাজগুলা করার জন্য যে মেমোরির মধ্যে কাজগুলি করতে হবে, সেই মেমোরিকে বলা হয় অ্যাকুমুলেটর বা অ্যাকুমুলেটরও বলতে পারি আমরা। তাহলে অ্যাকুমুলেটরকে আমার প্রথমে খালি করে নিতে হবে, যেহেতু আমি দুটো সংখ্যার যোগফল নির্ণয় করব ওই মেমোরির মধ্যে। যদি মেমোরির মধ্যে আগেই কোনো গার্বেজ থেকে থাকে, গার্বেজ বলতে আমাদের গার্বেজ শব্দের অর্থ আমরা জানি আবর্জনা বা ময়লা আবর্জনা, কিন্তু আমাদের প্রসেসরের মধ্যে গার্বেজ বলতে বোঝাবে যদি আমার পূর্বে অন্য একজন ব্যক্তি এখানে কোনো প্রোগ্রাম রান করে রেখে আসে, তাহলে ওই ভ্যালুটা নিয়ে আমি আর কাজ করব না, তখন ওই ভ্যালুটা হয়ে যাবে গার্বেজ। এই জন্য আমাকে অ্যাকুমুলেটর সম্পূর্ণ খালি করে নিতে হবে। খালি করে নেওয়ার পরে আমাকে কাজ শুরু করতে হবে। তো অ্যাকুমুলেটর খালি করে নেওয়ার জন্য যে কমান্ড বা খালি করে নেওয়ার জন্য যে অপকোড বা অপারেশন কোড, এই অপারেশন কোডকে আমরা আবার বলি নেমোনিক। এটা একটা নাম আছে নেমোনিক। এই নেমোনিক লেখার যে নিয়মটা হচ্ছে, প্রথমে লিখতে হবে সিএলআর। এটা হলো ক্লিয়ার। এখন প্রসেসরে কোথায় লিখতে হবে? এটা লিখতে হবে 8085 মাইক্রোপ্রসেসরের মধ্যে। কিভাবে লিখতে হবে? কিবোর্ডের সাহায্যে। আমি যেভাবে কিবোর্ড থেকে টাইপ করি, একইভাবে 8085 এর যে প্রসেসরটি আছে সেখানে আমার এই কোড লেখার জন্য একটা কিবোর্ড থাকবে এবং সেখানে একটা মনিটর থাকবে, সেই মনিটরে এটা টাইপ করতে হয়। আমি দেখাচ্ছি, দেখো। মাইক্রোপ্রসেসর কোড রাইটিং। আচ্ছা, লেখার কিবোর্ড এখানে শো করছে না? এখানে কিবোর্ডের একটা স্ক্রিন দেওয়া থাকবে, সেটা দেখাচ্ছে না এখানে।
যাই এটা মনে রাখো, কম্পিউটারের কিবোর্ডের মতো, এখানে তোমার কিবোর্ড দিয়ে কোডগুলো লিখতে হবে। আমি প্রথম কোড লিখলাম সিএলআর, মানে আমি প্রথম ক্লিয়ার করে নিলাম আমার অ্যাকুমুলেটর মেমোরিকে। এখন আমি ডেটা নিয়ে কাজ করব। আমাদের এটা করতে হবে, আমাকে ইনপুট দিতে হবে। আমাকে ইনপুট নিতে হবে দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যার আমি যোগফল নির্ণয় করব। তো ইনপুট নেওয়ার কমান্ড হচ্ছে আইএনপি। তারপরে কোলন সাইন দিতে হবে, তারপরে আমি একটা ভ্যালু নিব, সেই মানটা ধরে নাও এ, আইএনপি এ, এরপরে আইএনপি বি। আমাকে যেহেতু দুইটা সংখ্যা যোগ করতে হবে, তার মানে আমাকে এ আর বি এই দুইটা সংখ্যা লোড করে নিতে হবে। তাহলে এখানে এ আর বি বলতে কি বোঝাচ্ছে? এখানে এ হলো একটা মেমোরি, বিও একটা মেমোরি। ধরে নাও তুমি যোগ করলা 6 আর 7, এর মান হলো 6, বি এর মান হলো 7। এখন তুমি যখন 6 এন্ট্রি করবা, তখন তোমার প্রথম মেমোরির মধ্যে এই 6 মানটা লোড হবে। প্রথম মেমোরির নাম দিয়েছো এ, তার মানে এর মধ্যে 6 এর মানটা লোড হবে। সেকেন্ড মেমোরি এর নাম দিয়েছো বি, তার মানে বি এর মধ্যে লোড হবে 7 মানটা। এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে এই দুইটা সংখ্যা যোগ করতে হবে, কিন্তু যোগ করার জন্য যে মেমোরির মধ্যে কাজগুলি হবে সেই মেমোরির নাম বলেছিলাম অ্যাকুমুলেটর। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে ধরে নাও একটা পাত্রের মধ্যে আছে চাল, আর একটা পাত্রের মধ্যে আছে ডাল। এই চাল আর ডালকে আমি রান্না করব আরেকটা পাত্রে। তাহলে চালটাকে নিয়ে আসবো আগে, তারপরে ডালটাকে যোগ করে দেব। যোগ করে দিলে এখানে হয়ে যাবে খিচুড়ি। তাহলে খিচুড়ি রান্না করার যে পাত্র, সেই পাত্রের নাম হচ্ছে অ্যাকুমুলেটর। এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে যে অ্যাকুমুলেটর মূলত একটা মেমোরি, যার মধ্যে কাজগুলি করা হয়, বিভিন্ন ধরনের গাণিতিক কাজ বা প্রক্রিয়াকরণ কাজ, সিদ্ধান্ত গ্রহণের কাজ। আমি কল্পনা করছি যে আমার একটা মেমোরিতে আছে চাল, এই মানটা মনে করো 6, আর একটা মেমোরিতে ডাল, এই মানটা মনে করো 7। এখন এই দুইটা মান আমি নিয়ে আসলাম কার মধ্যে? অ্যাকুমুলেটরের মধ্যে নিয়ে যোগ করে ফেললাম। যোগ করে খিচুড়ি হলো, খিচুড়ি মানে মানটা হয়ে গেল 13। আমি এখন যেটা করব, আমাকে অ্যাকুমুলেটরে লোড করার জন্য একটা কমান্ড লিখতে হবে। তাহলে আমি লিখবো এলডিএ। এলডিএ মানে হচ্ছে লোড ডেটা ইনটু অ্যাকুমুলেটর। লোড ডেটা ইনটু অ্যাকুমুলেটর। আমি প্রথমে মনে করছি যে আমার অ্যাকুমুলেটর সম্পূর্ণ খালি আছে, এটাকে এখানে কোনো কিছুই নাই, সম্পূর্ণ খালি। এর ভিতরে আমি ডেটা লোড করব। কোনটা? প্রথমে আমি এই 6 এর মানটাকে লোড করব। তাহলে এখানে আমি 6 লোড করলাম, তারপরে এলডিএ। তার মানে এর যে মানটা ছিল সেই মানটা এখন লোড হলো কোথায়? এই মানটা হলো অ্যাকুমুলেটর মেমোরির মধ্যে। এরপরে যখন আমি যোগ করব, যোগ করার জন্য যে কমান্ড আছে সেই কমান্ডকে বলা হয় এ ডাবল ডি। এ ডাবল ডি বি। এ ডাবল ডি বি মানে হচ্ছে আমার পূর্বের যে মেমোরি ছিল, অর্থাৎ এই অপকোড লেখার পূর্বের যে ধাপটা ছিল, এই ধাপে যে মেমোরি ছিল সেই মেমোরির সাথে বি এর মানটা যোগ করে নেওয়া। অর্থাৎ 7 মানটাকে 6 এর সাথে প্লাস করে ফেলা। এখানে 7 মানটা প্লাসে যাচ্ছে। তুমি যদি বলো স্যার আমি এখন যদি বিয়োগ করি, তাহলে কি লিখবো? বিয়োগ করার জন্য আমাদের অপকোড বা অপারেশন কোড বা নেমোনিক হলো সাব, এসইউবি। ভাগ করার জন্য আমাদের অপকোড বা অপারেশন কোড হলো ডিআইভি বা ডিভিশন। ভাগ আর গুণ করার জন্য আমাদের অপকোড বা অপারেশন কোড হচ্ছে মাল বা মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের মাল, ডিভিশনের ডিআইভি, সাবট্রাকশনের সাব।
এই তিনটা জিনিস মনে রাখো। এখন প্রশ্ন হচ্ছে যে এ আর বি যোগ করা হয়ে গেছে আমাদের, অ্যাড বি অর্থাৎ এই মানটা অ্যাকুমুলেটরের মধ্যে অলরেডি যোগ করা হয়ে গেছে। তাহলে ফলাফল 13 এই মানটা এখন লোড আছে কার মধ্যে? এই মানটা এখন লোড আছে অ্যাকুমুলেটরের মধ্যে। তাহলে আমি যে খিচুড়ি রান্না করলাম যে পাত্রের মধ্যে, সেই পাত্রের নাম হচ্ছে অ্যাকুমুলেটর। কিন্তু আমি যদি খিচুড়িটাকে পরিবেশন করতে চাই তাহলে এই পাত্র থেকে ঢালতে হবে। তার মানে এই পাত্রের মধ্যে যে মানটা আছে সেই মানটা আবার অন্য একটা মেমোরির মধ্যে নিয়ে আসতে হবে। তো অন্য একটা মেমোরিতে ঢালা বা অন্য একটা মেমোরির মধ্যে নিয়ে আসার যে অপকোড, সেই অপকোডের নাম হলো STA। আমরা এখন লিখবো STA। STA শব্দের অর্থ হলো স্ট্যাক। স্ট্যাক মানে হচ্ছে জমা করা বা থরে থরে সাজানো। যেমন কাপড়ের যে লকারটি আছে বা যে ওয়ারড্রব আছে, তার ভিতরে যে কাপড় আমরা একটার পর একটা ভাঁজ করে রেখে দিই, এই ভাঁজ করে রেখে দেওয়াকে বলা হয় স্ট্যাক করা বা থরে থরে জমা করা বা একটার উপরে একটা জমা করা। তার মানে হচ্ছে আমি এখন যদি লিখি STSC অর্থাৎ সি নামক একটা জায়গায় এই 13 মানটা জমা করে ফেলো। ঠিক আছে, আমরা জমা করে ফেললাম। তো জমা করার পরে আমি চাচ্ছি যে মানটা আমাদের আউটপুটে দেখাইতে হবে। আউটপুটে দেখানোর জন্য যে কমান্ড, সেই কমান্ডটা হচ্ছে OUT, আউট। আউট সি অর্থাৎ সি এর ভিতরে যে মানটা আছে সেই মানটা শো করা। আমি যদিও এইগুলা নির্দিষ্ট অ্যালফাবেট দিয়ে তোমাদের বোঝাচ্ছি, এই প্রত্যেকটা অ্যালফাবেটের ভিতরে কিন্তু মান বা নিউমেরিক্যাল ভ্যালুগুলা শো করবে। আউট সি মানে আমাদের স্ক্রিনে আমাদের 13 এই মানটা দেখাবে। আমাদের কাজ শেষ। আমরা কাজ শেষ করার পরে যে কমান্ড লিখবো সেই কমান্ডের নাম হলো STP। STP মানে হলো স্টপ করে দেওয়া অর্থাৎ থেমে যাওয়া। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি এখানে যে কোড লিখলাম, এই কোড হচ্ছে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যাসেম্বলি ভাষায় লিখিত কোড। আর এখানে এই যে কোডগুলা যত লাইনে কাজ করবে, লাইন নাম্বার 1, লাইন নাম্বার 2, লাইন নাম্বার 3, লাইন নাম্বার 4, এই লাইনগুলোকে বলা হয় লেভেল। কোন লেভেলে কোন কাজটি করা হয়েছে। তাহলে এখানে মোট লাইন হচ্ছে 8টা। এখন আসি অপকোড কোনগুলা। অপকোড হচ্ছে আমি যে সমস্ত শর্ট নেম গুলা লিখেছি, এই শর্ট নেম গুলো হলো অপকোড। এই অপকোডকে আমরা কি নামে বলেছিলাম? সম্পূর্ণ নাম কি অপকোডের? অপকোড মানে অপারেশন কোড। অপারেশন কোড। আচ্ছা, আর এই যে A B C যেগুলো লিখছি এইগুলোকে বলা হয় অপারেন্ড। এইগুলোকে বলা হবে অপারেন্ড। তাহলে আমরা অ্যাসেম্বলিতে যে কোড লিখছি সেই কোডের মূলত 3টা অংশ। একটা হচ্ছে লেভেল, একটা হলো অপকোড, আর এখানে ABC দিয়ে যেটা বুঝিয়েছি সেটা হলো অপারেন্ড। লেভেল, অপকোড আর অপারেন্ড। তাহলে অ্যাসেম্বলির ভাষায় লিখিত কোডকে আমরা কয়টা অংশ ভাগ করি? 3টি। কি কি? লেভেল, অপকোড আর অপারেন্ড। আচ্ছা, লেভেল কি? 1 2 3 4 5 6 7 আচ্ছা, 8। লেভেলটা সংজ্ঞা হবে এমন, লেভেলটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় অপকোড গুলা যত নাম্বার লাইনে কাজ করবে সেই লাইনগুলোকে বলা হবে লেভেল। অ্যাসেম্বলি ভাষার নির্দেশ সমূহ যতগুলা ধাপে কাজ করবে সেই ধাপগুলোকে বলা হচ্ছে লেভেল। অপকোড কি? অ্যাসেম্বলি ভাষায় লিখিত নির্দেশের সাংকেতিক নামকে অপকোড বলে। সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, লিখে নাও অপকোডের সংজ্ঞা।
অ্যাসেম্বলি ভাষায় লিখিত নির্দেশের সাংকেতিক নামকে অপকোড অবলিক নেমোনিক বলে। লিখে নিয়েছো? না স্যার, একটু। এবার লিখো অপারেন্ট কাকে বলে। অপকোড সমূহ যে মেমোরি নিয়ে কাজ করে মেমোরি নিয়ে কাজ করে বা যে ডেটা নিয়ে কাজ করে তাকে অপারেন্ড বলে। এখানে এসো। জি স্যার। যেমন ডাক্তার যখন অপারেশন করে, অপারেশনের সময় সে যে সমস্ত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করে সেগুলোকে বলা হচ্ছে অপকোড। আর যার উপরে প্রয়োগ করে, যার উপর বলতে পেশেন্ট, তাহলে পেশেন্ট হচ্ছে অপারেন্ট। তাহলে আমি যার উপরে প্রয়োগ করছি, মানে আমি যে মেমোরি নিয়ে কাজ করছি অথবা আমি যে ডেটাগুলো নিয়ে কাজ করছি, এই ডেটাগুলো হবে অপারেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষা আমরা যে কোডগুলো লিখলাম, এই কোডগুলোর মধ্যে আমাদের একটা কোড লিখেছি LDA। এটা পূর্ণরূপ বলেছিলাম লোড ডেটা ইনটু অ্যাকুমুলেটর। পরীক্ষাতে এই LD এর পূর্ণরূপটা আসবে, লিখে দিচ্ছি আমি, লিখে নাও লোড ডেটা ইনটু অ্যাকুমুলেটর। এখন যদি পরীক্ষাতে আরেকটা প্রশ্ন আসে, অ্যাকুমুলেটর কি? অ্যাকুমুলেটর কি? হ্যালো, আসসালাম। আমি এটা ক্লাস নিচ্ছি অনলাইনে। আমি 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 ফোন দিব তোমাকে। ওকে, যদি বলে অ্যাকুমুলেটর কি, তাহলে আমরা সংজ্ঞা লিখতে পারি এমন যে অ্যাসেম্বলি ভাষায় যে মেমোরি কেন্দ্রিক যাবতীয় কার্যাবলী সম্পাদন হয় তাকে অ্যাকুমুলেটর বলে। সংজ্ঞা লিখে নিয়েছো?
জি স্যার। ওকে, এরপরে আসি অ্যাসেম্বলি ভাষার সুবিধা অসুবিধাগুলো দেওয়া আছে কি। অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার থেকেও রচনা করা সহজ। এই সুবিধা অসুবিধাগুলা একটু বলি, তোমরা একটু জাস্ট মনোযোগ সহকারে শোনো। আমরা মেশিন ভাষায় কয়েকটা অসুবিধা পেয়েছিলাম। তো মেশিন ভাষার অসুবিধাগুলো কি ছিল, আমি যদি মেশিন ভাষার কোডগুলো দেখাই তোমাদের আগে, এটা ছিল হচ্ছে আমার মেশিন ভাষার একটা কোড। এই যেখানে যে কোডগুলো ছিল, এই কোডগুলো সম্পূর্ণ লেখা ছিল কিসে, 0 আর 1 এ। এখন এই 0 আর 1 এর যে কোড লেখা আছে, এই কোডগুলা কিন্তু সম্পূর্ণ মেশিন ওরিয়েন্টেড, অর্থাৎ একটা মেশিনের জন্য লেখা ভাষা অন্য মেশিনে কাজ করবে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এর অসুবিধাগুলা সমাধানের জন্য মূলত আমাদের ধীরে ধীরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা হয়েছে। অ্যাসেম্বলি ভাষা কেন ডেভেলপ করা হলো, এর প্রধান কারণটা হচ্ছে যে মেশিন ভাষায় যে কোডগুলা লেখা হতো, এই কোডগুলা লেখা হতো সম্পূর্ণ বাইনারিতে। এই বাইনারি এতগুলা ইনস্ট্রাকশন মনে রাখা খুবই কষ্টকর ছিল। একজন প্রোগ্রামারকে এই 0 0 1 কোনটা দিলে কি ইনস্ট্রাকশন নির্দেশ করবে, এই ইনস্ট্রাকশন গুলা মনে রাখা খুবই কষ্টসাধ্য ছিল। এই জন্য পরবর্তীতে এখনো তো কষ্টসাধ্যই লাগতেছে। এই জন্য এই কোডগুলাকে বাদ দিয়ে পরবর্তীতে নিয়ে আসা হলো অপারেশন কোডে, অপ কোডে। কোন কোড, এই যে তোমার এই 0 1 এর বদলে যেমন সিআর একটা কোড, আইএনপি একটা কোড, এলডি একটা কোড, এডি একটা কোড, এসটি একটা কোড, আউট একটা কোড, এসটিপি কোড। তাহলে এইগুলো হচ্ছে মূলত আমাদের বোঝার ভাষা, অর্থাৎ আমি যে কোনো কিওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি। এখন এলমা বললা যে স্যার আসলে খুব কষ্ট লাগতেছে, মানে কষ্টসাধ্য মনে হচ্ছে আমাদের জন্য বা দুর্বোধ্য মনে হচ্ছে। প্রথম প্রথম যে কোনো বিষয়ে একটু তোমাদের দুর্বোধ্য মনে হতে পারে, কিন্তু একটা বিষয় মনে রাখবা, যে বিষয়টা তোমার জন্য কঠিন সেই বিষয়টা হয়তো বা 1 মাস পরে বা 15 দিন পরে দেখবা যে ওইটাই খুব সহজ বলে মনে হয়। আইসিটির অনেক বিষয় তোমরা প্রথম যখন শুরু করেছো তখন মনে হয়েছে যে স্যার এটা কি আসলে পারবো কিনা বা এটা কতটুকু কঠিন হবে, কিন্তু এই তোমরাই বিভিন্ন ধরনের ওয়েব পেজ তৈরি করেছো, তোমরা অনেকগুলো ওয়েব পেজের কোড লিখছো, তখন ওই বিষয়গুলো কিন্তু কষ্টসাধ্য মনে হয়নি। তখন মনে হয়েছে যে না, এই বিষয়গুলো আসলে সহজ, সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয়। কোড তো স্যার তাও ছোটখাটো বিষয় দিয়ে ভুল হয়ে যায়। এখন এটা সম্পূর্ণ হচ্ছে তোমার প্র্যাকটিসের বিষয়। কোড ভুল হবে, সেখান থেকে বাগ বের করতে হবে। বাগ বলতে এখানে ভুল বুঝায়, সেই বাগগুলো এখানে আমাদের আলোচনা করতে হবে, বাগটাকে ডিবাগ করতে হবে। আচ্ছা স্যার, কোডিং নিয়ে মানে কোডিং এর ভুলটা কেমন, মানে আমাকে তো একটা আহ, ইয়া দিয়ে ওয়েব পেজ দিয়ে ওটার কোডিং করতে বলে, এখন আমি যদি কোডিং ভুলও করি তাহলে তো ওটা অন্যরকম সিস্টেমে বা অন্যরকম ওয়েতে, যেমন আন্ডারলাইনের বদলে যদি ভুলে বোল্ড দিয়ে দিই তখন তো এটা বোল্ড দেখাবে। তো মানে ওয়েব পেজ তো তাও দেখাবে স্যার যদি সবগুলা ট্যাগ ঠিক মতো লিখি। হ্যাঁ, কিছু একটা আউটপুট আসবে। তুমি যদি কোনো কোডে ভুলও লিখো সেক্ষেত্রে সেটা তো ওয়েব পেজের ক্ষেত্রে, বাট আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিফারেন্ট। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সম্পূর্ণ কেস সেন্সিটিভ। হ্যাঁ, যেমন তুমি ওখানে বোল্ডের বদলে ইউ ট্যাগ লিখলা, একটা আউটপুট শো করবে। যেমন তুমি যেখানে আইএনপি, এই যে আইএনপি এর জায়গায় তুমি যদি ভুলে এখানে তুমি লিখে দাও আইএনপি এর জায়গায় তুমি লিখলা ধরে নাও আইএন কিউ, তাহলে কি এটা কাজ করবে? আর না স্যার, মানে কিছুই শো করবে না তখন। না না, তখন কিছু শো করবে না, তখন তোমাকে ভুল মেসেজ শো করবে। এখানে একটা ভুল তথ্য দিবে, এখানে যে ভুল তথ্য দিবে সেটাকে বলা হয় সিনট্যাক্স এরর। তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখবা তোমাদের একটা ইরর দেখায়, সিনট্যাক্স এরর। দেখছো কখনো?
আমরা সিনট্যাক্স SYNTAX আমরা এটাকে বলি সিনট্যাক্স অনেকেই বলে। এই সিনট্যাক্স এররটা শো করবে তখন। সিনট্যাক্স এরর মানে হচ্ছে ব্যাকরণের ভুল বা ব্যাকরণগত ভুল। ব্যাকরণগত ভুলটা হচ্ছে তোমাকে যেটা যেভাবে লেখার নিয়ম সেটা সেভাবে না লিখে অন্য কিছু লিখলে তোমার সিনট্যাক্স এরর শো করবে। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন আমরা সি কোড শিখবো, সি ভাষার কোডিং শিখবো, আমাদের মেইন কিন্তু সি এর কোডিং শিখতে হবে। আমি যদিও অ্যাসেম্বলি আজকে একটা কোড দেখিয়েছি, আমাদের মেইন ফোকাস হলো সি এর দিকে দেওয়া। তো সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যখন আমি তোমাদের সি নিয়ে ডিসকাস করব তখন তোমরা সিনট্যাক্স এররটা ক্লিয়ার বুঝতে পারবে। এলমা যেটা বললা যে স্যার আমাদের HTML এর মধ্যে যে কোনো ভুল করলে একটা আউটপুট শো করে। HTML কিন্তু তোমার কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, কেস সেনসিটিভ ভাষা নয়। এটাই বোঝাতে যাচ্ছিলাম স্যার, মানে যাই লিখি কিছু না কিছু তো একটা শো করবে। শো করবে, হ্যাঁ। এই জন্য বলা হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ ইজ নট কেস সেনসিটিভ, অর্থাৎ সেটা যে কোনো কেসে শো করে, সে আপার কেস হোক আর লোয়ার কেস হোক। কিন্তু আমরা যখন প্রোগ্রামিং এর কোড শিখবো তখন দেখবা সেগুলো সম্পূর্ণ কেস সেনসিটিভ। তোমাকে যেটা যেই কোড লিখতে বলা হবে সেই কোডের বাইরে অন্য কোনো কোড লিখলে আর কাজ করবে না। এই জন্য বলা হচ্ছে এটা কেস সেনসিটিভ। অর্থাৎ যদি তোমাকে বলা হয় তুমি ছোট হাতের লিখো, তো সেখানে তোমাকে ছোট হাতে লিখতে হবে। যেমন এখানে প্রিন্টএফ, এখানে সবগুলো ছোট হাতে লেখা আছে। এখন তুমি যদি প্রিন্টএফ এর বদলে তুমি যদি এমন লিখো যে স্যার প্রিন্টএফ এর পি ছোট হাতের, আমি প্রিন্টএফ এর পি বড় হাতের লিখে বাকিগুলো ছোট হাতের লিখে দিব, তখন কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর সেটা কাজ করবে না। অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে, প্রত্যেকটা অক্ষরকে সে ভিন্নভাবে আইডেন্টিফাই করতে পারে। এই জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এই যে অ্যাসেম্বলি কোড যেগুলো লিখলাম সেগুলো সম্পূর্ণ কেস সেনসিটিভ। যেমন আমি তোমাদের অ্যাসেম্বলিতে যে কোড লিখে দিয়েছি, অ্যাসেম্বলিতে এই কোডগুলো দেখো সবগুলা কি আপার কেস না? এই সবগুলা কি আপার কেস? আপার কেস মানে কি বড় হাতের অক্ষর। এখানে আপার কেসের বদলে ছোট হাতের অক্ষর দিলে আর কাজ করবে না, তোমাকে আপার কেস দিয়ে লিখতে হবে। তাহলে আমরা অ্যাসেম্বলি ভাষার সুবিধাগুলো একটু জানি। সেটা হলো মেশিন ভাষায় কোড লেখা হতো 01 দিয়ে, অ্যাসেম্বলি ভাষায় কোড লেখা হয় একটা নির্দিষ্ট অপকোড দিয়ে। এই অপকোড গুলো সাধারণত আমাদের ভাষার সাথে মিল আছে, এই জন্য এটা মনে রাখা সহজ। আর এটার অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যেহেতু কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না, অর্থাৎ কম্পিউটারকে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের লেখা কোডকে অনুবাদ করতে হবে। অর্থাৎ কম্পিউটারকে এই সম্পূর্ণ কোডকে অনুবাদ করে মেশিনের ভাষায় নিয়ে যেতে হবে। এটা একটা অসুবিধা। তাহলে অ্যাসেম্বলি ভাষায় আমি যে কোড লিখেছি এই কোডকে অনুবাদ করার জন্য আমার একটা সফটওয়্যার লাগবে। এই সফটওয়্যার নাম হলো অ্যাসেম্বলার। এটার নাম কি? অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলার হচ্ছে একটা অনুবাদক সফটওয়্যার, অনুবাদক প্রোগ্রাম। এর কাজ কি? এর কাজ হচ্ছে তুমি যে অ্যাসেম্বলি কোড লিখেছো, এই কোডটাকে আমি যদি বলি যে 3টা বক্স তৈরি করি আমি, তুমি প্রথম বক্সের মধ্যে লিখে দাও অ্যাসেম্বলি কোড। অর্থাৎ আমি যে কোডটা লিখেছি সেই কোড আছে এই বক্সের মধ্যে, ঠিক আছে? অ্যাসেম্বলি কোড। এরপরে হচ্ছে তোমার অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি কোড আসবে কার মধ্যে? অ্যাসেম্বলারের মধ্যে। অ্যাসেম্বলার সেটাকে অনুবাদ করবে, এটাকে সে মেশিনের ভাষায় অনুবাদ করবে বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা। মেশিন ভাষাকে আমরা বলেছিলাম অবজেক্ট কোড। লিখে নাও, অবজেক্ট
কোড। তাহলে এই যে মিডলে যারা বলছি অ্যাসেম্বলার, এই অ্যাসেম্বলার মূলত একটা সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অনুবাদ করতে হয় কম্পিউটারের নিজস্ব ভাষা, যেটাকে বলি মেশিন ভাষা বা অবজেক্ট কোডে। পরীক্ষাতে সংজ্ঞা আসতে পারে অ্যাসেম্বলার কাকে বলে। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের নিজস্ব ভাষায় বা মেশিনের ভাষায় অনুবাদ করার জন্য যে সফটওয়্যারের প্রয়োজন হয় সেই সফটওয়্যারকে বলা হয় অ্যাসেম্বলার। তো আজকে যতটুকু পড়িয়েছি বাসায় একটু দেখো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ধীরে ধীরে সবগুলো বুঝতে পারবে। তোমাদের আজকের টপিক থেকে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করো, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওকে, তোমরা ক্লাসগুলো মিস দিও না, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাসগুলো মিস দিলে পরে গুলো বুঝতে অসুবিধা হবে। আমি ইনশাল্লাহ আগামী লেকচারে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করবো, যেখানে প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো আছে, অ্যালগরিদম আছে, ফ্লো চার্ট আছে, সেগুলো শুরু করবো ইনশাল্লাহ। আজকের মতো ক্লাস শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।